পীরগঞ্জে হামলার মামলায় ৪২ আসামি কারাগারে, ধর্ম অবমাননায় আদালতে পরিতোষের স্বীকারোক্তি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান প্রধানমন্ত্রী। অসাম্প্রদায়িক দেশে ধর্ম পালন করা হবে স্বাধীনভাবে। ভূ রাজনৈতিক শক্তি বাড়াতে সামরিক ক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ, অস্ত্র আসবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ জাতীয়ভাবে পালন হচ্ছে প্রথমবারের মতো বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজন। ওমানকে ২৬ রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ, ঘাটতি শুধরে নিতে চান রিয়াদ। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, যাচ্ছি পুরো খবরে। রংপুরে পীরগঞ্জে হামলার মামলায় গ্রেপ্তার ৪১ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ম অবমাননার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া পরিতোষকেও কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও তথ্যমন্ত্রী। পীরগঞ্জে হামলার ২ দিনের মাথায় এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আতঙ্ক কাটিয়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। তাদের ব্যাপারে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে এবং তদন্ত করে যারা আসলে এই দোষ করছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই কারণে তারা আর সাহসটা পাবে না। পরে ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারের মাঝে ১০০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৯.৫ লাখ টাকা বিতরণ করেন তিনি। পাশাপাশি তাদের পুনর্বাসনে সরকারি সহায়তারও আশ্বাস দেন শিরিন শারমিন। আজকে আমাদের সরকার ১০,০০০ টাকা আর ৬,০০০ টাকা আর হলো টিন ডেরবান করে দিল। এটা নিয়ে আমার খুব ভালো লাগলো। আমি ১৬,০০০ টাকা পাচ্ছি, ৩ বান্ডিল টিন পাচ্ছি। আর্থিক যে সহযোগিতা প্রয়োজন, পুনর্বাসনের যে সহযোগিতা প্রয়োজন, যে মন্দিরগুলো পুড়ে গেছে সেগুলোকে পুনর্নির্মাণ, এগুলো প্রত্যেকটা বিষয়ই সরকারের পক্ষ থেকে করা হবে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জঙ্গিদের মধ্য দিয়ে বিএনপি জামাত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি জামাত ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটানোর পরিকল্পনা নিয়েছে এবং অতীতে যেমন পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এই দেশকে, শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৪১ জন আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক ফজলে এলাহি তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। প্রতিবাদী নাটক ও গানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন, মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার ছাত্র শিক্ষক সবাই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি তাদের। চারদিকে পূজার আনন্দ, চলছে আরাধনা। হঠাৎ দুর্বৃত্তের আক্রমণে সব লণ্ডভণ্ড। প্রতিহিংসার আগুনে মুহূর্তেই সব পুড়ে ছাই। অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এভাবেই তুলে ধরে সাম্প্রতিক হামলার চিত্র। এই পরিবেশনার মাধ্যমে আমরা এই অসাম্প্রদায়িকতা যাতে আমরা গাঢ় করে তুলতে পারি, সেটাই একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়ত বাবা মা এবং শিক্ষকরাও যদি এই বিষয়গুলো নিয়ে একটু সচেতনতা প্রকাশ করে, তাহলে আমার মনে হয় এই যে সাম্প্রদায়িক যে চিন্তা ভাবনা বা যে মনস্তত্ত্বটা, সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিগুলোতে এরকম উন্মুক্ত প্রান্তরে মানুষকে সচেতন করার জন্য আমরা এই ধরনের পরিবেশনা অব্যাহত রাখবো। এটা আমি মনে করি যদি এরকম আমরা পরিবেশনা অব্যাহত রাখি, তাহলে মানুষজন দেখবে, মানুষজন সচেতন হবে এবং প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, তাহলে আসলে আর কেউ আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আমি মনে করি না আছে।
হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রণসঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্তি তৈরি করার জন্য আমরা গানে গানে প্রতিবাদে এই কর্মসূচি পালন করছি। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পূজা মণ্ডপ ছিল সেটাও ধ্বংস করেছে, অর্থাৎ তারা তালেবানি কায়দায় তালেবানরা যেরকম নারীদেরকে পড়তে দেবে না, আমরা এটাই তাদের একটা আলামত। এদেশে আমরা কখনো সেই ধরনের সংস্কৃতি আমরা চালাতে দেব না। আমরা তালেবানদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এটা সংগতির বাংলাদেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সারা দিনই উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেন, সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ইসলাম ধর্মে এই শিক্ষাই দেওয়া হয়েছে। বিকেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় সংবিধান ও ধর্মীয় শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে সেটাও আমরা চাই, এবং এদেশে সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। ছোট্ট রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বড় বোন শেখ হাসিনা। রাসেলের মতো আর কোনো শিশু যেন অকালে ঝরে না যায় সেই প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু ও তার পরিবার হত্যায় জড়িত না, সশস্ত্র বাহিনীর হাজারো সদস্যকেও হত্যা করেছে। খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে এই খুনের সাথে জড়িত ছিল। এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয়। বলা হয়েছিল ওই ছোট্টটুকুর জন্য বাঁচে না। এই নির্দেশটা কে দিয়েছিল, কারা দিয়েছিল? কোনো শিশু যাতে রাস্তায় পড়ে না থাকে, গৃহহীন না থাকে কেউ। প্রতিটি শিশুই নিজ মেধাকে বিকশিত করে আগামীর বাংলাদেশ গড়বে, সেই প্রচেষ্টায় চালাচ্ছে তার সরকার, জানালেন প্রধানমন্ত্রী। যখন বিরোধী দলে ছিলাম তখনও চেষ্টা করেছি, এখনও চেষ্টা করি এদেশের শিশুরা তাদের লেখাপড়া, তাদের চিকিৎসা ব্যবস্থা, তার জন্য নিয়মিত স্কুলে যেতে পারে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত ভেঙে না দেয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত আচরণ করারও আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা কর্মসূচিতে এসব বলেন ওবায়দুল কাদের। কুমিল্লা, রংপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার ডাক দেয় আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে যোগ দেয় নগর আওয়ামী লীগ সহ দলের সব সহযোগী সংগঠন। সন্ত্রাস বিরোধী এই সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। সাম্প্রদায়িক উগ্র শক্তি সংখ্যালঘুদের উপর হামলা করছে জানিয়ে তাদের মোকাবেলায় রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দেশের সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের অভ্যন্তরেও প্রভাব পড়ে বলেন তিনি। এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশীদের ভারতে আছে। কাজে এখানে মাইনরিটিকে যদি আমরা হুমকি ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের বেশি সংখ্যক মুসলমান, তাদের জীবনের কথা, জানমালের কথা, এটাও আমাদেরকে ভাবতে হবে। সমাবেশ শেষে একটি শান্তি শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ র্যালি।
দেশের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকা দৃঢ় প্রত্যয় জানান শোভাযাত্রায় অংশ নেয়া দলের নেতাকর্মীরা। বিএনপি জামাত একটা সন্ত্রাসী দল, তারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। অসাম্প্রদায়িক আমরা যে রাজনীতিটা করি সেই রাজনীতির মাঝখানে যদি কোনো শক্তি কোনো ধরনের অপকর্ম করতে চায় আমরা তার প্রতিহত করব। যারা এটা করেছে তারা কোনো ধার্মিক নয়, তারা দুর্বৃত্ত। আমরা দুর্বৃত্তায়নের বিদায় চাই। এই বাংলার মাটিতে কোনো দুর্বৃত্তরা থাকবে না। প্রায় 2 কিলোমিটার বিস্তৃত এ শোভাযাত্রায় নগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ছাড়াও ঢাকার আশেপাশের কয়েকটি জেলার নেতাকর্মীরা অংশ নেন। দুপুর 1:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা এবং সহিংসতার ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শরিকরা। এমনকি সহিংসতা ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগের গাফিলতি ও উদাসীনতাকেও দায়ী করেছেন শরিক দলের নেতারা। তাদের মতে এই ঘটনা রাজনৈতিক ব্যর্থতাও। এবারের দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক মাত্রায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিককালে আর দেখা যায়নি। গত বুধবার কুমিল্লার পুজো মণ্ডপ ও মন্দিরে হামলার পর 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরপরেও হিন্দুদের ওপর হামলা, বাড়িঘরে আগুন দেয়া হয়েছে অনেকটা প্রকাশ্যেই। প্রশাসন কেন তা ঠেকাতে পারল না তা নিয়ে প্রশ্ন তাদের। 14 দলের শরিকরা বলছে এর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে একথা বলেছিলেন যে সকল প্রকার নিরাপত্তা দেওয়া হচ্ছে দুর্গা মঞ্চগুলোতে, তখন প্রশাসন সেই ভূমিকা পালন করতে পারেনি। যেমন চৌমুহনীতে ঘটনা ঘটার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পুলিশ এসছে, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা, তাদেরকে ফোন করে পাওয়া যায়নি। এই ঘটনা আমাদের সবার জানা। দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দুদের ওপর যে হামলা হয়েছে তা রাজনৈতিক ব্যর্থতাও বলছে শরিক দলগুলো। স্থানীয় আওয়ামী লীগের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছে শরিকরা। সনাতনী ধর্মদের যে পূজা অর্চনা করার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো একটা প্রোটেকশন এবার তারা যদি সক্রিয় থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, সে পরিস্থিতি এটা সম্ভব ছিল না। সেজন্যই বলতেছি আওয়ামী লীগ অ্যাজ এ হোল এটা নিষ্ক্রিয়। রাজনৈতিক দল এবং কর্মীরা এবং প্রশাসন আরেকটু সজাগ এবং সতর্ক থাকলে এই হামলার পরিধি অনেক কমে যেত। সুতরাং এই জায়গাটায় আমি শৈথিল্য দেখছি, গাফিলতি দেখছি, উদাসীনতা দেখছি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার না হওয়ার কারণে ধর্মান্ধদের হামলা ঠেকানো যাচ্ছে না বলে মনে করছে শরিকরা। রামু থেকে নাসিরনগর অথবা সাল্লা পর্যন্ত সুনামগঞ্জের এই যে বিচারের আওতায় না আনা সাম্প্রদায়িক শক্তি রয়েছে, তাদেরকে এই ধরনের ঘটনা ঘটতে সাহস করেছে। দেশে সাম্প্রদায়িক বিভাজন বাড়ার কারণে সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে বলে মনে করছে শরিক দলগুলো। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। প্রণোদনা প্যাকেজের ঋণ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, লক্ষ্যমাত্রার মাত্র 7% বিতরণ। নিষেধাজ্ঞা মেনে বিজ্ঞাপন ছাড়াই চলছে ভারতীয় চ্যানেল, বিজ্ঞাপন চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। আজ 12 রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসেবে পালিত হয়ে থাকে। প্রথমবারের মতো বাংলাদেশে দিনটি সরকারিভাবে পালন করা হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে কর্মসূচি পালন করবে। গত 9 অক্টোবর থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা শুরু হয়। মক্কায় 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে ওফাত লাভ করেন। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে যশনের জুলুস শোভাযাত্রা বের হয়েছে। জুলুসকে ঘিরে নগরীর প্রধান সড়কে তোরণ, সড়ক দ্বীপ, ফেস্টুন, বর্ণিল বাতি দিয়ে সাজানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে সারাদিনে কি কি আয়োজন রয়েছে
আর যশোরের জুলুসের শোভাযাত্রাটি এখন কোন এলাকায় রয়েছে জানাবেন। দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বিরহাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে শোভাযাত্রা সেটি আসলে এখন থেকে মিনিট 20 আগে শুরু হয়েছে। আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে 1974 সাল থেকে এই র্যালিটি বের হয়ে আসছে। এইবার করোনা এবং যে কয়েকদিন ধরে যে দেশে যে সম্প্রীতির একটি ঝামেলা চলছে সেটি নিয়ে এবার কিছুটা এই শোভাযাত্রার কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। আমরা দেখেছি আগে আসলে এই শোভাযাত্রাটি নগরীর অনেক বড় একটি এলাকা প্রদক্ষিণ করে আবার মাঠে জামিয়ার মাঠে এসে হাজির হতেন। এবার আসলে সেই যাত্রাটিকে অনেকটাই ছোট করা হয়েছে। আপনি আমার পেছনে যে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, এর পেছনে একটি গাড়িতে আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ আছেন এবং তার নেতৃত্বে আসলে আজকে যে যশোর জুলুসের র্যালি সেটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে আসলে রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ। আমরা আসলে চেষ্টা করছি পুরো ভিউটাকে একসঙ্গে দেখানোর জন্য। এখানে আসলে অসংখ্য মানুষ এবং সেই কারণে পুরো রাস্তার দুই পাশে দাঁড়িয়েছে, যে কারণে রাস্তার দৃশ্যটি আমরা আমরা এই মুহূর্তে পুরো দৃশ্যটি এক নজর আপনাদেরকে দেখাতে চাই। এখানে আসলে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সুন্নিপ্রিয় মানুষ এখানে এসেছেন, নবীপ্রিয় মানুষ এসেছেন। তারা আজকের দিনটিকে আসলে বিশেষভাবে উদযাপন করছেন। তারা বলছেন গত কয়েকদিনের যে সাম্প্রদায়িক যে সমস্ত হামলা চলছে সেগুলির বিষয়ে তারা বলছেন ইসলাম কখনোই এই ধরনের হামলা প্রত্যাশা করে না, কামনা করে না। তারা বলছেন যে আসলে ইসলাম সবসময় শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত হয়ে এসছে। এখনো পর্যন্ত তারা সেই শান্তিতে বিশ্বাসী। যারা এই ধরনের হামলা করেছেন তারা কোনোভাবেই মুসলমান হতে পারে না বলে তারা মনে করছেন। এবং আজকের দিনের সৈয়দ সাবির শাহ তিনি আসলে কিছুক্ষণ আগে তার সংক্ষিপ্ত বক্তব্য সেটি বলেছেন যে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছিলেন সমগ্র মানব জাতির কল্যাণ কামনায় এবং সেই ধারাটি এখনো পর্যন্ত অব্যাহত আছে। যারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত তাদেরও আসলে এই জুলুস থেকে তারাও আসলে শাস্তি কামনা করেছেন এবং তারা মনে করছেন যে এই ধরনের সাম্প্রদায়িক হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয় তাহলে মানুষের মধ্যে যে শান্তি রয়েছে সেটি আগামীতে হয়তো আরও বিনষ্ট হবে। এখন র্যালিটি শুরু হয়েছে, সেটি চট্টগ্রামের মুরাদপুর 16 2 নম্বর গেট হয়ে আবার মুরাদপুর হয়ে সেটি আবার খানকা শরীফে ফেরত যাবে। আমরা এখানে আসলে যারা আসছেন, যারা আয়োজক আছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটি হচ্ছে তাদের নিজস্ব 10,000-এর মতো স্বেচ্ছাসেবক টিম রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি সাদা পোশাকধারী এবং পোশাকধারী অসংখ্য পুলিশ এখানে আছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের লোকজন এখানে অপেক্ষা করছে। এই হচ্ছে আসলে র্যালির এই মুহূর্তের যে পরিস্থিতি তার বিষয়। আমরা র্যালিটি যখন আরও সামনের দিকে আগাবে, আপনি হয়তো খুব দূরে দেখতে পাচ্ছেন একটি কাঁচে ঘেরা একটি গাড়ির মধ্যে সাবের শাহকে দেখা যাচ্ছে। তিনি আজকের এই মাহফিলে নেতৃত্ব দিচ্ছেন। একসময় তার বাবা সৈয়দ তৈয়ব শাহ এই র্যালির নেতৃত্ব দিতেন। এর আগে আল্লামা তাহির শাহ এটির আসলে নেতৃত্ব দিতেন। তারই ধারাবাহিকতা তারা আসলে পাকিস্তান থেকে একটি দিনের জন্য আসেন এবং তার নেতৃত্বে চট্টগ্রামের হাজার হাজার মানুষ এখানে আসলে সমাবেত হন এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন। আমরা অন্যান্য যে সমস্ত কর্মসূচির কথা আপনি বলছিলেন সেটি হচ্ছে আমরা দেখেছি প্রতিটি পাড়া মহল্লায় সবুজ রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে এবং নগরীর প্রতিটি সড়ককে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে বিভিন্ন তোরণ এবং লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তারই একটি দৃশ্য আপনি এখন দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি 4 তারা খচিত ইসলামিক পতাকা রয়েছে। সবকিছু মিলিয়ে একটি চমৎকার দৃশ্যের আমরা এই মুহূর্তে অবতারণা দেখছি। তো আমরা আসলে দেখাতে চাই যে মানুষের মধ্যে যে উৎসব উদ্দীপনা। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে আসলে এবার যে করোনার যে থাবা সেটি থেকে বাঁচতেও আমরা এখানে দেখেছি অনেকের কাছে আসলে মাস্ক আছে, আর যারা পরেননি তাদেরকেও মাস্ক পরার জন্য আসলে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে যশোর জুলুসের মিছিলের এই মুহূর্তকার পরিস্থিতি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। ভূ রাজনীতিতে অবস্থান শক্তিশালী করতে এবার সামরিক শক্তি বাড়াতে চায় বাংলাদেশ। এই জন্য চীন, রাশিয়ার পর এখন তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে আরও সমরাস্ত্র কেনার পরিকল্পনা করছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, মান, দাম ও কৌশলগত সম্পর্ক বিবেচনায় পশ্চিমা দেশ থেকে অস্ত্র কেনা হবে। সামরিক সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। ফোর্সেস গোল 2030-এর আওতায়
সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ নিরাপত্তা সরঞ্জাম কিনতে জুনে তুরস্কের সঙ্গে চুক্তি হয়েছে। ইস্তাম্বুলের পাশাপাশি ওয়াশিংটনও ঢাকার কাছে সমরাস্ত্র বিক্রির আগ্রহ দেখিয়েছে। দাম, কোয়ালিটি এবং স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট এই তিনটাতে যেখানে মিলবে, তো সেখানে আমাদের অপশনগুলো যদি ওপেন থাকে, ভ্যালু ফর আওয়ার মানি আমরা পেতে পারি। দুইটা উপকার হবে। এক হলো যে আমরা আমাদের বেস্ট জিনিসগুলো আমরা পেতে পারবো আমাদের যতটুকু রিসোর্স আছে তার মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে এই সমস্ত দেশের সাথে আমাদের এঙ্গেজমেন্টগুলো আরও ডাইভার্সিফাইড হবে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসেব অনুযায়ী 11টি দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হচ্ছে চীন থেকে। তবে এখন আর একক দেশের উপর নির্ভর করতে চাইছে না ঢাকা। কে খুশি হলো, কে দুঃখিত হলো, সেটার থেকে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী বা আমাদের নিজেদের রিসোর্সেসে আমরা যেটা করব সেটাতে আমরা নিজেরা স্যাটিসফাইড কিনা বা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে সার্ভ হচ্ছে কিনা সেই ব্যাপারে কোনো ছাড় দেওয়া বা সেই ব্যাপারে কোনো দোদুল্যমনতার সুযোগ নাই। তাতে হয়তো সবাইকে সবসময় খুশি করা যাবে না। সিপ্রির তথ্য অনুযায়ী কয়েক বছরে বিশেষ সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে 2টি যুদ্ধ জাহাজ ও যন্ত্রাংশ কিনেছে বাংলাদেশ, আর সার্বিয়া থেকে হালকা যান এবং ফ্রান্স ও জার্মানি থেকে কিনেছে হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের যন্ত্রাংশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের কঠোর অবস্থানের পর দেশে ভারতীয় 2টি চ্যানেল বিজ্ঞাপন মুক্তভাবে দেখা যাচ্ছে। তবে বিভিন্ন জায়গায় এই 2টি চ্যানেল সহ আরেকটি ভারতীয় চ্যানেলে মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। কোঅপ দাবি করছে পরীক্ষামূলক সম্প্রচারের কারণেই এমনটি করছে। তবে বিষয়টি নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 2006 সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী 1 অক্টোবর থেকে দেশে বিজ্ঞাপন সহ প্রায় 60টি বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ রয়েছে। 14 দিন বন্ধ থাকার পর 15 অক্টোবর থেকে দেশের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন মুক্তভাবে দেখা যাচ্ছে ভারতীয় চ্যানেল জি বাংলা ও স্টার জলসা। তবে চ্যানেলগুলো চলার সময় মাঝে মাঝে বিজ্ঞাপনও দেখা যাচ্ছে। কালার্স বাংলা নামে আরেকটি ভারতীয় চ্যানেলও বিজ্ঞাপন সহ চলতে দেখা গেছে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ দাবি করেন, ভারতীয় জি বাংলা ও স্টার জলসা চ্যানেল দুটি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্লিন ফিট পেয়ে পরিবেশকরা সম্প্রচার শুরু করেছেন। তবে এটি এখনো পরীক্ষামূলক হওয়ায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। পরীক্ষামূলকভাবে এই দুটি চ্যানেল তারা ট্রাই করছে এটাকে ক্লিন ফিট মানে কিভাবে বাংলাদেশে এটা মানে আপলিঙ্ক করতে পারে। আর আমরা যেটা করি, আমরা স্যাটেলাইট থেকে যেটা সরাসরি রিসিভ করছি আমরা কিন্তু সেটাই অক্ষত অবস্থায় গ্রাহক এন্ডে পৌঁছে দিচ্ছি। তো এখানে অপারেটর এন্ডের থেকে মানে ক্লিন ফিট প্রদান করা বা ক্লিন ফিট প্রদান না করা কোনো অংশই এটা আমাদের না। যখন নাকি এটা অফিসিয়ালি আমরা ব্রডকাস্টার আমাদেরকে জানাবে, আমরা ডেফিনেটলি সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত চলমান আছে। বিদেশি টিভি চ্যানেল নিয়ে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে বা সংশ্লিষ্ট ডিসিকে বলে সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কেউ যদি ক্লিন ফিট পাঠায় সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের আকাশ উন্মুক্ত, আমাদের এখানে সেই চ্যানেল চলবে। ইতিমধ্যে কয়েকটি চ্যানেল ক্লিন ফিট পাঠাচ্ছে এবং সেগুলো আবার চলছে। সংশ্লিষ্টদের হিসাবে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল সম্প্রচার করায় এই খাতে দেশের ক্ষতি বছরে প্রায় 2000 কোটি টাকা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার প্রিলিমিনারি পর্ব শুরু হচ্ছে আজ। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা 3টা থেকে 4টা দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে। 4 শিফটের এই প্রিলিমিনারি পরীক্ষা চলবে আগামীকালও। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 নভেম্বর। সব পরীক্ষায় বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানাতে এবার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, বুয়েট ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা কেমন দেখছেন? পরীক্ষার্থীদের জন্য কি কি বিধিনিষেধ রয়েছে এবং সেই এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাবেন।
এবার যেহেতু এই পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা হয়নি, তাই বুয়েট তাদের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো পরিবর্তন এনেছে। এর আগে একদিনেই তাদের পরীক্ষা শেষ হতো এবং একদিনই লিখিত এমসিকিউ এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে থাকতো। তো এবার প্রথমবারের মতো যেহেতু এই পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেয়নি, তাই বুয়েট কর্তৃপক্ষ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই লিখিত পরীক্ষায়, অর্থাৎ 6 নভেম্বর যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় তারা বসতে পারবেন। তো আজকে শুরু সকাল 10টা থেকে শুরু হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এটি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলবে। এরপরে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত আবার দ্বিতীয় শিফটের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। বলা চলে বেশিরভাগ পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করে ফেলেছে, কারণ বুয়েট কর্তৃপক্ষ আগেই নির্দেশনা দিয়েছিল যে 9:30টার ভিতরে বুয়েট ক্যাম্পাসে পরীক্ষার্থীদের আসতে হবে। বুয়েটের যে পুরনো ক্যাম্পাস এবং নতুন পলাশীর বাজারের বিপরীত পাশে যে বুয়েটের নতুন ক্যাম্পাস, দুটি ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বুয়েট কখনোই তাদের ক্যাম্পাসের বাইরে কেন্দ্র দেয় না। এ কারণেই তারা এবারও, যেহেতু তাদের পরীক্ষার্থী সংখ্যা বেশি, অন্যান্যবার তারা 10 থেকে 12,000 পরীক্ষার্থী পরীক্ষা নেয়। গতবার যেহেতু এইচএসসি পরীক্ষা হয়নি, তাই এবার 18,000 পরীক্ষার্থী, অর্থাৎ গতবারের থেকে অনেক বেশি পরীক্ষার্থীকে তারা পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে। এই কারণে তারা 4 শিফটে পরীক্ষা নিচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য এবং এই বুয়েট ক্যাম্পাসে বাইরে যাতে কোনো কেন্দ্র না দিতে হয়, সেই কারণে 4 শিফটে এবার পরীক্ষা হচ্ছে, যেটি আজকের এবং আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এক শিফট হবে এবং বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত আরেক শিফট হবে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই বুয়েট ক্যাম্পাসে এসেছে এবং কেন্দ্রে প্রবেশ করছে। বুয়েট প্রশাসনের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে তাদেরকে মাস্ক অবশ্যই বাধ্যতামূলকভাবে পরে আসতে হবে এবং এই যে বুয়েট ক্যাম্পাসের আশেপাশে আমরা দেখছি বিপুল পরিমাণে পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত কখনোই বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস বা অন্য কোনো ধরনের কোনো অভিযোগ কখনোই আসেনি। আমরা কিছুক্ষণ আগে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে এবং কেউ পরীক্ষা সংক্রান্ত গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বুয়েট ক্যাম্পাস থেকে প্রথম শিফটের ভর্তি পরীক্ষার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরে আলম। রাজধানীতে একের পর এক খুন হচ্ছে ভাসমান যৌনকর্মী। এবছরই হত্যা করা হয়েছে 8 জনকে। প্রত্যেককেই খুন করা হয়েছে শ্বাসরোধ করে। তাদের মরদেহ পাওয়া গেছে বাসাবাড়ি, আবাসিক হোটেল ও ফুটপাতে বাক্সবন্দি অবস্থায়। পুলিশ বলছে চুক্তির টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে যৌনকর্মীদের হত্যা করেছে খদ্দেররা। 10 অক্টোবর ভাটারার ঢালিবাড়ি ফুটপাত থেকে বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার হয়। পরিচয় নিশ্চিতের পর 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মূল আসামি থেকে যায় পলাতক। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই নারী 8 অক্টোবর বোরকা পরে পাঞ্জাবি পরা এক যুবকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। মার্কেট থেকে বেরিয়ে যেতেও দেখা যায় 2 জনকে। সেই যুবকের খোঁজে নামে গোয়েন্দা পুলিশ। গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল জব্বারকে। তিনি জানান, যমুনা ফিউচার পার্কে ঘোরাঘুরির পর আর্থিক চুক্তিতে ওই নারীকে বাসায় নিয়ে যায় সে। পরে চুক্তির টাকা নিয়ে দেখা দেয় বিরোধ। সেই জেরেই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ভাটারার ঢালিবাড়িতে ফুটপাতে ফেলে রাখেন অভিযুক্ত যুবক। খুন করে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়ে তারপরে ভিকটিমের সম্পদ বিক্রি করে সেই টাকা দিয়ে মাদক সেবন করার ঠান্ডা মাথায় লাশ ডিসপোজ করে। ভাটারা ছাড়াও কাজীপাড়া, শ্যামলী ও ফার্মগেটেও এমন ঘটনা ঘটেছে 8টি। প্রত্যেকেই রাস্তা থেকে বাসায় বা হোটেলে গিয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে খুন হয়। আমরা খারাপ আচরণ করছি, সেই কারণে আমরা মাত্র হাত বেঁধে দিয়ে কন্যা দিয়ে পেটে মারতে বলছে। পরে এরা এসে পরে থানাতে লাশ নিয়ে পরে লাশ নিয়ে গেছে বাড়িতে। খুনের কারণ হিসেবে যৌনকর্মীদের প্রতি অবজ্ঞা ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। যে এগুলো এক ধরনের সোশ্যাল ক্রাইম, এটা আসলে ইন্ডিভিজুয়াল ক্রাইম না, কারণ যে কোনো হত্যার পেছনেই কিন্তু সামাজিক কারণ আছে। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিটা মানুষের হিউম্যান রাইটস আছে, সে যেই পেশেই থাকুক না কেন।
যৌনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হতে বললেন সমাজবিজ্ঞানীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা আজ। প্রতিবারের মতো এই বছরও শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে হয় এই পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ভক্তদের ধনধান্যে ভরে দিতে পূজা গ্রহণ করতে আসেন। পূজা উপলক্ষে মণ্ডপে তৈরি করা হয় লক্ষ্মীর প্রতিমা। ঘরে ঘরেও লক্ষ্মীর আরাধনা করেন অনেকে। সেই লক্ষ্যে বিভিন্ন জেলায় হিন্দুরা ব্যস্ত ছিলেন লক্ষ্মীর প্রতিমা কিনতে। ছোট প্রতিমা বিক্রি হয় 100 থেকে 200 টাকায় এবং বড় প্রতিমা 300 থেকে 600 টাকায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা আজ। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপ পূজার আয়োজন করা হয়েছে। এছাড়াও পালন করা হবে কঠিন চিবরদান উৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে প্রবরণা হলো আত্মশুদ্ধি এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এদিন গৌতম বুদ্ধ নিজ ধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের সমাপ্তি হয় এই দিন। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা, বুদ্ধ কীর্তন, ফানুস ওড়ানোর আয়োজন রয়েছে। আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। এবারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে 7 টাকা। এখন থেকে বোতলজাত 1 লিটার তেল 160 টাকা দরে বিক্রি হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে ভোজ্য তেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। 5 লিটারের 1 বোতল তেল পাওয়া যাবে 760 টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেল লিটার প্রতি 136 টাকা এবং বোতলজাত পাম সুপার তেল 118 টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি। এই দাম অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। দ্বিতীয় মেয়াদে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের 3 মাস পার হলেও ঋণ বিতরণের হার খুবই কম, যা এই সময়ের লক্ষ্যমাত্রার মাত্র 7%। আর এবারও ঋণ পাওয়ার পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ব্যাংকগুলো বলছে প্রথম প্যাকেজের ঋণের সব অর্থ ফেরত না পাওয়ার পাশাপাশি অনেক ক্ষুদ্র উদ্যোক্তার সঠিক কাগজপত্র না থাকায় ঋণ দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু হয় এই বছর জুলাইয়ে। এবার বিতরণ হওয়ার কথা ছিল 53,000 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য চলতি অর্থবছর বরাদ্দ 33,000 কোটি টাকা, আর কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা। এ পর্যন্ত দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণ হয়েছে 996 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে বিতরণ হয়েছে 519 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেয়া হয়েছে 477 কোটি টাকা। এদিকে ঋণ না পাওয়ার অভিযোগ অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। অফিসিয়ালি রিপ্লাই দেওয়া হোক, জানানো হোক যে কেন তারা ফাইলটাকে প্রসেস করতেছে না। তো সেই ক্ষেত্রে তারা বলে যে না, আমরা ফাইল যে প্রসেস করব এখন সেই ধরনের ব্যবস্থা নাই, হ্যাঁ এই মুহূর্তে আমরা ফাইল প্রসেস করতেছি না। তো তখন তো আমরা হতাশ হই। আমার প্রোডাকশন ক্যাপাসিটি আগের থেকে অনেক কমে গেছে এবং আমার এখানে এসে যার কারণে প্রচুর এমপ্লয়মেন্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকগুলো বলছে বর্তমানে ঋণের চাহিদা কম, আবার করোনার মধ্যে ব্যবসা ভালো না হওয়ায় অনেকেই টাকা পরিশোধ করতে পারেনি। আবার ব্যাংকের কাছে বাড়তি সময় চাচ্ছেন অনেক গ্রাহক। এখন পর্যন্ত যদি বলি, আমার মনে হয় হার্ডলি 10% হয়েছে আর কি ইন টার্মস অফ লার্জ লোন ক্লায়েন্ট। আর স্মলের ক্ষেত্রে আমি বলবো যে সেটার থেকেও আমার মনে হয় কিছুটা পিছিয়ে আছে। তাদের ব্যবসাটা ইম্প্যাক্টেড, সুতরাং ব্যবসা যদি ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু লোন পাওয়ার ব্যাপারে তাদেরকে বেগ পেতে হয়েছে। করোনার ক্ষতি মোকাবেলায় প্রথম মেয়াদে সরকার মোট 28টি প্যাকেজ ঘোষণা করে। বছর শেষে এসব প্যাকেজের সার্বিক বাস্তবায়নের হার ছিল প্রায় 80%। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছরের ডিসেম্বরের মধ্যে দেশের 5 থেকে 6 কোটি মানুষ করোনার টিকা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালোভাবে করোনা মোকাবেলা করছে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। গত বছরের মার্চে দেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ পর্যন্ত দেশে মোট 15,66,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 27,785 জনের। তবে সরকার করোনা রোধে দ্রুত পদক্ষেপ নেয় এবং ব্যাপক টিকা কার্যক্রম শুরু করায় বর্তমানে কমে এসেছে সংক্রমণ ও মৃত্যু। দেশে বর্তমানে দৈনিক শনাক্তের হার নেমেছে 2%। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় 30% মানুষ করোনা টিকার আওতায় আসবে। টিকা পাবেন 5 থেকে 6 কোটি মানুষ। টিকাটা কিন্তু আমরা বেসরকারি খাতকে দেই নাই। টিকা প্রোগ্রামটা 100% কিন্তু সরকারি খাত দিয়ে করা হয়। ডিসেম্বরের মাসের মধ্যে আপনার প্রায় 5 কোটি থেকে 6 কোটি মানুষের কিন্তু টিকা কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে তুলনামূলকভাবে আমাদের দেশে, বাংলাদেশে কিন্তু আপনি যদি যত লোকজন মৃত্যুবরণ করেছেন ওটার যদি আপনি সংখ্যাটা দেখেন, আমাদের সোফার হয়েছে 27,000। অনুষ্ঠানে জানানো হয়, দেশের অনিরাপদ 45,000 কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বাধীন বিশেষ কমিটি। এর মাধ্যমে কারখানার নিরাপত্তার ত্রুটি চিহ্নিত ও সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা হবে। কমিটি জানিয়েছে, ঢাকার ঝুঁকিপূর্ণ 700, গাজীপুরে 150 এবং নারায়ণগঞ্জের 450 কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে পরিদর্শন হবে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, এফবিসিসিআই সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি নিয়ে মোট 27টি দল এ কাজে নিযুক্ত থাকবে। সালমান এফ রহমান বলেন, পোশাক খাতের সফলতার দৃষ্টান্ত অনুসরণ করে সব শিল্পকে নিরাপদ করা হবে। আমাদের এখানে কিন্তু অনেক বেসিক জিনিসগুলি আমাদেরকে ঠিক করতে হবে, যেটার জন্য আমরা সে দায়িত্ব জাতীয় কমিটির মাধ্যমে আমরা করব। কিন্তু সেটা করতে হলে আমাদেরকে আগে তথ্যটা দরকার। আপনারা যে এই মাঠ পর্যায়ে গিয়ে যে আপনারা করে যে আপনারা তথ্যটা যখন দিবেন আমাদেরকে, তখন ওটাকেই আমরা ব্যবহার করে সমস্যাটাকে সমাধান করতে পারবো। আমরা কারখানা পরিদর্শনে মোট 108টি দল গঠন করা হয়েছে। দলের সব সদস্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে ভারতের কেরালা ও উত্তরাখণ্ড। গত কয়েকদিনে এই দুই রাজ্যে 69 জনের মৃত্যু হয়েছে। কেরালায় 35 আর উত্তরাখণ্ডে 34 জনের প্রাণ হারিয়েছে। উত্তরাখণ্ডে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কেরালায় খুলে দেওয়া হয়েছে ইদ্দুকি ও ইদামালায়ার বাঁধের লক গেট। দুর্যোগ পরিস্থিতিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013 সালের পর এত বৃষ্টি দেখেনি ভারতের উত্তরাখণ্ডের মানুষ। মঙ্গলবার 400 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পুরো রাজ্য। রোববার থেকে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, সেতু ধসে পড়েছে। বন্যা আর ভূমিধসে ঘটেছে হতাহতের ঘটনা। ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়েছেন বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের পরিবারকে 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। বেশ কিছু জায়গায় অনেকেই আটকা পড়েছেন। কৃষকদের অনেক ক্ষতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে। সবার সুরক্ষা নিশ্চিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধার অভিযানে কাজ করছে রাজ্য ও জাতীয় দুর্যোগ বাহিনী। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর 3টি হেলিকপ্টার। ভূমিধসের পর রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৈনিতাল ও কেদারনাথে আটকা পড়েছে অনেক পর্যটক। আরব সাগরে নিম্নচাপের কারণে বৃষ্টি বন্যায় বিপর্যস্ত কেরালাও। অনেকে এখনও নিখোঁজ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা বাহিনীর সঙ্গে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী। নিম্নচাপের কারণে রোববার থেকে ভারত জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি সহ 10 রাজ্যে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিশ্বে করোনায় একদিনে ৭,১০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৯,২৮,০০০। নতুন ৪ লাখ শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪,২৩,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১,৫১১ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৭.৫ লাখ মানুষ। নতুন শনাক্ত হয়েছে ৬৪,০০০। দেশটিতে টিকা না নেওয়ায় অনেকে চাকরি হারাচ্ছে। রাশিয়াতেও মঙ্গলবার ১,০০০-এর বেশি মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৩৩,০০০। এদিকে ব্রাজিলে একদিনে মারা গেছে ৩৮১ জন। ভারতে নতুন প্রাণহানি ১৯৯ জন। এছাড়া রোমানিয়ায় ৫৬১ ও ইউক্রেনে ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে টিকা সরবরাহ কম থাকায় দরিদ্র দেশগুলোকে ১ বছরের মধ্যে ১০০ কোটি করোনা টিকা খাওয়ার ওষুধ দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টি-20 বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে ঘাম ছুটেছে বাংলাদেশের। নার্ভ ধরে রেখে ওমানকে হারিয়ে টিকে থাকলো মাহমুদুল্লাহর দল। নাইমের দুরন্ত 50, সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের সাথে মুস্তাফিজ ঝলকে ২৬ রানে জয় টাইগারদের। ১৫৪ রানের টার্গেটে ১২৭ রানে আটকে যায় স্বাগতিক ওমান। এমন জীবন পাওয়ার পর যাদের প্রত্যাশা বেড়েছিল লিটনের উপর, তাদের হতাশ হতে সময় লাগেনি। বারবার হতাশ করায় যে টাইগার ওপেনারের অভ্যাস। তিনে সাকিবকে না নামিয়ে পাঠানো হলো মাহেদীকে। 4 বলে শূন্যতে ফিরেছেন। শুরুটা মন্থর গতিতে করলেও সময়ের সাথে গুছিয়ে উঠেছেন নাইম। সাকিব ব্যাট হাতে ফিরেছেন ছন্দে। পার্টনারশিপে এসেছে ৮০ রান। 29 বলে 42 করে সাকিবের আউটে আক্ষেপ থাকতে পারে। 14তম ওভারে ১০০ কোটা পেরোনো বাংলাদেশ বড় সংগ্রহের পথে থাকে। রানের গতি বাড়াতে মুশফিক মাহমুদুল্লাহর আগে পাঠানো হয় আফিফ সোহানকে। কাজে আসেনি সেই পরিকল্পনা। ৬৪ করা নাইমের পর মুশফিক ফিরেছেন দ্রুতই। স্লগ ওভারের দুর্বলতা আবারও ভুগিয়েছে। সাকিব নাইমের পর শুধু মাহমুদুল্লাহ ছুঁয়েছেন ২ অঙ্ক। তাতে ১৫০ পার হয়েছে বাংলাদেশের। ১৫৩ ডিফেন্ড করতে এসে তাসকিনের শুরুটা ১২ রান দিয়ে। মুস্তাফিজ প্রথম ওভারে উইকেট নিলেও 5 ওয়াইডে দিয়েছেন ১২ রান। রান আউট আর জোড়া ক্যাচ মিসের পর হতাশার ছবিগুলো হৃদয় ভেঙেছে, ভয় ধরিয়েছে। তবে হতাশা কেটেছে যতীন্দ্র ও প্রজাপতি ফেরার পর। রান আটকে রাখার কাজ দারুণভাবে করেছেন মাহেদী। 4 ওভারে 14 রান দিয়ে ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। শেষ দিকে সাইফুদ্দিন, সাকিব, মুস্তাফিজের অভিজ্ঞতার কাছে হার মেনেছে ওমান। স্বস্তি আর টিকে থাকা জয় এসেছে বাংলাদেশের। তারপরেও নির্ভর থাকার উপায় নেই। পরের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতে হবে বড় ব্যবধানে, আর চোখ রাখতে হবে স্কটল্যান্ড ও ওমান ম্যাচের দিকে। সেখানে ওমান হারলে বাংলাদেশের জন্য লাভ হবে। তাই তো সমীকরণ আর বাংলাদেশের ভালো খেলার উপর নির্ভর করছে চূড়ান্ত পর্ব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। ওমানকে হারানোয় স্বস্তি আছে, তবে এই ম্যাচেও ঘাটতি ছিল অনেক। দ্রুত শুধরে পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি করতে হবে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাকিব জানিয়েছেন, চাপের মুহূর্তে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। Just what the fans wanted Bangladesh to do in the middle. They've gone on to win against Oman by a handsome margin of 26 runs. It has been everything was given away. Some pressure applied by the spinners of Bangladesh, and then the Oman batsmen succumbed. ম্যাচের আগে ঝড় বয়ে গিয়েছে বাংলাদেশ দলের উপর। মাঠের বাইরে আলোচনা হয়েছে সমালোচনা। তাতে মনোবলে চিত ধরেছিল ক্রিকেটারদের। সবকিছু পরিবর্তনে আত্মবিশ্বাস ফিরে পেতে একটা জয় দরকার ছিল, আর এমন জয়ে স্বস্তিতে সাকিব আল হাসান। অবশ্যই একটু স্বস্তির জয়, বা ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা এখন অনেক বেটার হবে বলে আমি মনে করি এই জয়ের কারণে। অবশ্যই স্কটল্যান্ডের সাথে হারটা আমাদের জন্য দুঃখজনক ছিল, বাট ক্রেডিট স্কটল্যান্ডকে দিতে হবে যেভাবে তারা খেলেছে। আর আজকেও মনে হয় ওমান খুবই ভালো ক্রিকেট খেলেছে, বা আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে আমাদের ম্যাচে কামব্যাক করার জন্য। বাট আমার মনে হয় এই জয়টা আমাদেরকে একটু হলেও স্বস্তি দেবে। Smash gone! Follow through! On fire here, fire is another biggie. And Mahedi Hassan up. This will be a good catch. Bit of running to do. And easy.
বাংলাদেশ 153 রান করেছে, তারপরেও ব্যাটসম্যানদের সফল বলা যাবে না। মাত্র 3 জন ব্যাটসম্যান ছুঁতে পেরেছে 2 অঙ্ক। তাই তো পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে আর ফিল্ডিংয়ে আনতে হবে উন্নতি। তাহলে এখনও সম্ভব গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠা, বলছেন সাকিব আল হাসান। যেটাই করেছি 150 রান করেছি, আমি সবসময় দলগত চিন্তাটা করি। সো এখানে হয়তো আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে 20 থেকে 25 রান করার। সো সেটা হতে পারে পাওয়ার প্লেতে আমরা 15 রান যদি ইমপ্রুভ করতে পারি এবং লাস্টের দিকে যদি আমরা 10টা রান ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু 25টা রান করা সম্ভব, যেটা আমরা খুবই ক্যাপেবল মনে হয়। সো এই দুই জায়গাটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, আমার মনে হয় যে আমাদের দল যদি 170 করতে পারে, যে কোনো দলের এগেনস্টে আমাদের যে বোলিং অ্যাটাক আছে আমরা ফাইট করতে অ্যাটলিস্ট পারবো। Is that another catch? Should be taken by Mahmudullah. So Shakib. বিশ্বকাপে আসার আগে বড় স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটাররা। প্রথম রাউন্ডে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়ার পর সেই স্বপ্ন কি এখনো আছে নাকি খানিকটা ধূসর হয়েছে? সাকিব আল হাসান আত্মবিশ্বাসী, বলছেন এখনো সম্ভব বিশ্বকাপ থেকে বড় সাফল্য অর্জন করা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। ওমানের সাথে জিতলেও টি-20 সুলভ ব্যাটিং হয়নি বাংলাদেশের। ভালো শুরু না পাওয়ায় প্রথম পাওয়ার প্লেতে আসেনি বড় রান, আর হাতে অনেক উইকেট নিয়েও স্লগ ওভারের ব্যর্থতা ভুগিয়েছে। মাঝে নাইম ও সাকিবের জুটি না হলে পরিস্থিতি হতো চরম হতাশার। ডু অর ডাই ম্যাচ। লিটন দাস আরও নার্ভাস। রিভিউ নিয়ে জীবন পেয়ে এগোতে পারলেন কই। কনফিডেন্সের অভাব, শট সিলেকশনের গড়বড়ে আবারও ব্যর্থতায় বন্দী লিটন। তাতে নতুন সঙ্গী নাইমের সাথে জমল না পার্টনারশিপ। তিনে শেখ মাহিদিকে নিয়ে এক্সপেরিমেন্টে মিলেছে শূন্য। জোড়া ধাক্কায় পাওয়ার প্লেতে মন্থর রানের গতি উঠেছে মাত্র 29। টি-20 সাথে বড্ড বেমানান, যদিও বাংলাদেশ এমনই করে আসছে আগে থেকে। লিটনের মতো দুই জীবন পাওয়া নাইম অবশ্য সুযোগের সদ্ব্যবহার করেছেন ঠিকই। বিশ্বকাপ অভিষেকে তুলেছেন 50। সৌম্যকে সরিয়ে তাকে নেয়ার উপযুক্ত জবাব দিয়েছেন এই বাঁহাতি। তবে চাপের মুহূর্তে সাকিবের ইনিংসটাই দেখিয়েছে পথ। ওখানে 80 রানের পার্টনারশিপ না হলে যে কি হতো তা ভেবে ভয় লাগতে পারে। ব্যাটিং অর্ডারে এত নড়চড়ে কোনো লাভই হয়নি, বরং চাপই বেড়েছে। মুশফিককে নিচে নামিয়ে সোহান আফিফরা উপরে উঠে পাওয়ার হিটিংয়ের চাহিদা মেটাতে ব্যর্থ। তাতে কেবল বড় রানের আশাই নষ্ট হয়েছে। স্লগ ওভারে বলতে গেলে ভুগেছে বাংলাদেশ। হাতে 7 উইকেট নিয়ে শেষ 6 ওভারে যেখানে 60-70 কিংবা 80 রান তোলার কথা, বাংলাদেশ করেছে 49 রান, তাও আবার সব উইকেট হারিয়ে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড। আবুধাবিতে আজ এ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার সামনে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জ। ম্যাচ শুরু রাত 8টায়। আইরিশদের পরাস্ত করে মূল পর্বে জায়গা করে নেওয়া সহজ হবে না লঙ্কানদের জন্য। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হবে নেদারল্যান্ডস নামিবিয়া। ম্যাচ শুরু বিকেল 4টায়। একদিকে বাংলাদেশ, অন্যদিকে শ্রীলঙ্কা। এই দুই দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12-এ জায়গা করে নিবে এমনটাই অনুমেয় ছিল, কিন্তু বিধি বাম। শুরুতেই হোঁচট খেয়ে এখন কঠিন পরিস্থিতির মুখে টাইগাররা। তবে লঙ্কানদের শুরুটা হয়েছে প্রত্যাশা মতোই। নামিবিয়ার বিপক্ষে পেয়েছে 7 উইকেটের বড় জয়, যেখানে নায়ক তরুণ স্পিনার মাহিশ থিকসানা। ব্যাটিংয়ে আভিষ্কা ও রাজাপাকসা আস্থার প্রতিদান দিয়েছে। আয়ারল্যান্ড বাধা পেরোলে মূল পর্বের টিকিট প্রায় নিশ্চিত হবে শ্রীলঙ্কার। তবে আইরিশদের খাটো করে দেখার উপায় নেই। তাদেরও যে প্রথম ম্যাচে 7 উইকেটে জয়। ওয়ার্ম আপ ম্যাচে হারিয়েছে বাংলাদেশকে। আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার চলতি বিশ্বকাপের শুরুতে বিরল কীর্তি গড়েছেন। মালিঙ্গা রশিদ খানের পর তৃতীয় বোলার হিসেবে করেন ডাবল হ্যাট্রিক। ব্যাটিংয়ে পল স্টার্লিং, গ্যারেথ ডিলানি ছন্দ ধরে রেখেছে। আরেক ম্যাচে র্যাঙ্কিংয়ের 17 নম্বর দল নেদারল্যান্ডস লড়বে 19-এ থাকা নামিবিয়ার সঙ্গে। ডাচদের বড় তারকা একারম্যান ডেসকাটে প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেনি। মূল পর্বের আশা টিকিয়ে রাখতে ওরাই নেদারল্যান্ডসের ভরসা। নামিবিয়ার বার্ড, এরাসমাস উইজাও ব্যর্থ। অল্প কিছু বড় নাম আছে এই দলে। ডাচদের রুখে দিতে সেরাটা উজাড় করে দেওয়ার বিকল্প নেই আফ্রিকান দলটির। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লিওনেল মেসি জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে লাইপজিগকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। আর জমজমাট খেলায় আতলেতিকোর মাঠে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে ম্যাচের ৯ মিনিটেই কাউন্টার অ্যাটাকে পিএসজিকে এগিয়ে নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। যদিও এরপরই ঘুরে দাঁড়ায় লাইপজিগ। প্রথমার্ধেই ব্যবধান কমান আন্দ্রে সিলভা। বিরতি থেকে ফিরে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন মুকিয়েলে। পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মেসি। আর ৭৪ মিনিটে সফল স্পট কিকে ফরাসিদের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। এদিকে ঘরের মাঠে লিভারপুলের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২ গোল দিয়ে জয়ের নায়ক মোহাম্মদ সালাহ। সাড়ে ৩ বছর পর মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ হকি। প্রথম দিনেই জয় পেয়েছে ৩ জায়ান্ট আবাহনী, মোহামেডান ও মেরিনার ইয়ংস। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৬-১ গোলে হারায় মেরিনার। একাই ৩ গোল করেন ফজলে হোসেন রাব্বি। দিলকুশাকে ১০ গোলে উড়িয়ে আসর শুরু করেছে মোহামেডান। ৪টি গোল করেছেন মাইনুল ইসলাম কৌশিক, ২টি করে গোল করেছেন আশরাফুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও নাসির হোসেন। দিনের শেষ ম্যাচে আবাহনী ৬-০ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। আবাহনীর সহজ জয়ে বড় অবদান মাহবুব হোসেনের। ৬ গোলের ৪টিই করেছেন তিনি। অন্য ২ গোল হাসান জুবায়ের নিলয়ের। আর এ ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।